রাধে রাধে। আপনাদের মধ্যে আবার চলে এসেছি বিশেষ অনুরোধে। কদিন আগে ঘটে যাওয়া একটি দিনের উপলক্ষেই আপনাদের সামনে এই ভিডিওটি আনা। আমরা কয়েকটি মাস খুব উল্লেখযোগ্য পূর্ণিমাগুলো আমরা পালন করে থাকি। বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসে জগন্নাথ দেবের স্নান যাত্রা, আষাঢ় মাসে গুরু পূর্ণিমা, ভাদ্র মাসে শ্রাবণ মাসে ঝুলন পূর্ণিমা, ভাদ্র মাসে ভদ্রাবতী পূর্ণিমা, আশ্বিন মাসে কোজাগরী লক্ষ্মী পূজা, কার্তিক মাসে মহারাস আর ফাল্গুন মাসে দোল পূর্ণিমা। আজকে এই গুরু পূর্ণিমা অর্থাৎ আষাঢ় মাসে যে পূর্ণিমা, সেই গুরু পূর্ণিমা সম্পর্কে আপনাদের সামনে একটুখানি তুলে ধরব। আপনারা সব সময় সঙ্গ দেন। আশা করি আজকেও ভিডিওটি না টেনে সম্পূর্ণ কথাগুলো শুনবেন। তা আমাদের এই গুরু পূর্ণিমা আমরা 18 পুরাণ স্রষ্টা, 18 পুরাণ অর্থাৎ ব্রাহ্ম, পদ্ম, শ্রীমদ্ ভাগবত, শৈব, আগ্নেয়, মার্কণ্ড, নারদীয়, বৈষ্ণব, ভবিষ্য, ব্রহ্ম বৈবর্ত, বরাহ, লিঙ্গ, স্কন্দ, বামন, মৎস্য, কূর্ম, গরু, ব্রহ্মাণ্ড, এই 18 পুরাণ, বেদ, উপনিষদ, মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত গীতা এর স্রষ্টা সেই ব্যাসদেব, বেদব্যাস, দ্বৈপায়ন বা কৃষ্ণ দ্বৈপায়ন, আর অবতীর্ণ যে সময় তিথি, সেই তিথি অনুযায়ী আমরা পালন করে থাকি গুরু পূর্ণিমা। তাই দুটি লাইন: শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, ব্যাসদেবের জন্ম কথা করিব বর্ণন। পুরাণাদি স্রষ্টা যিনি আবেশ অবতার, মাতা যার মৎস্য গন্ধা, পিতা পরাশর। আজকে আমরা সেই ব্যাসদেবের আবেশ অবতার, আমরা 10টি পূর্ণ অবতার ছাড়াও 22টি আবেশ অবতার প্রায়, পৃথু, জড়ভরত, কপিল, ব্যাসদেব, হয়গ্রীব, মন্বন্তর, ধন্বন্তরী, এই সমস্ত 22টা আবেশ অবতার আছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ব্যাসদেব। আমরা যখন কোনো পাঠে বসি, সেই পাঠে বসার জন্য যে আসনটি দেয়, সেটা কিন্তু ওই ব্যাসদেবের নামানুসারে করা হয়। এটাকে বলা হয় ব্যাসাসন। এবার আমরা মূল কথায় আসি। ব্যাসদেবের জন্ম কাহিনী বলার আগে তার মাতা সম্পর্কে একটু বলা দরকার। অর্থাৎ তার মাতা মৎস্যগন্ধা, তার জন্ম কাহিনী না শুনলে ব্যাসদেবের জন্ম কাহিনী শোনাটা কিছুটা অংশ বাকি থেকে যাবে। তা একজন রাজা ছিলেন, চেদিরাজ পরিচর। এই পরিচর অপুত্রক ছিলেন এবং তিনি অনেকদিন তপস্যা করেন এবং তপস্যা করার পর যজ্ঞ করেন। সেই যজ্ঞে তার পূর্বপুরুষরা বললেন যে হরিণের মাংস উৎসর্গ করতে হবে। তিনি বনে চলে গেলেন হরিণ শিকারের জন্য, কিন্তু বাড়িতে স্ত্রী রেখে যাওয়ার জন্য সেই স্ত্রীর কথাই তিনি চিন্তা করতে করতে সেখানে গিয়ে তার বীর্য স্খলন হল। সেই বীর্য তিনি একটি পাতার মধ্যে নিয়ে সেটিকে, তার সঙ্গে ছিল বাজ পাখি, তাকে দিয়ে পাঠিয়ে দিল রানীর গর্ভে প্রেরণের জন্য। কিন্তু সেই বাজ পাখি রাস্তায় আসতে গিয়ে অন্য বাজ পাখির সঙ্গে যখন বিবাদ হয়, সেটি জলে পড়ে যায় এবং সেটি একটি অভিশাপগ্রস্ত অপ্সরা আদ্রিকার
সেই জলের মধ্যে মাছ আকারে ছিল, সে গিলে ফেলে এবং সেই আদ্রিকার গর্ভে জন্মগ্রহণ করে দুটি সন্তান। একদিন ওই মাছটিকে এক ধীবর তুলে আনে জল থেকে এবং দুটি সন্তান হয়। সেই খবর রাজার কাছে গেলে রাজা পুত্র সন্তানটিকে গ্রহণ করে আর কন্যা সন্তানটিকে সেই ধীবরই রেখে দেয়। যেহেতু মাছের পেটে জন্ম হয়েছিল, সেই হতো তার দেহে মাছের গন্ধ ছিল, সেই সময় থেকে তার নাম হয় মৎস্যগন্ধা। আর যে ছেলেটি হয়েছিল সেটি পরবর্তী সময়ে মৎস্যরাজ হিসাবে পরিচিতি পায়। এখন এই মৎস্যগন্ধা যখন তার গায়ে গন্ধ ছিল, তার বাবা দাসরাজ তাকে বলল, তুমি ওই যমুনা নদীতে পারাপার করো, মুনি ঋষিরা আসা যাওয়া করবে, যদি কখনো কোনো মুনি ঋষির দয়া হয় তোমার এই গন্ধ কেটে যেতে পারে, কৃপা যদি তাদের হয়। এইভাবে যমুনা নদী পারাপার করত মৎস্যগন্ধা। একদিন পরাশর মুনি সেই নদী পারাপারের জন্য যখন পাড়ে আসলো এবং মৎস্যগন্ধাকে দেখলো, দেখে তার প্রেমে পড়ে যায় এবং সেই প্রেমের কথা মৎস্যগন্ধাকে জানায়। কিন্তু মৎস্যগন্ধা বলে, হে মুনিবর, আমি একজন কুমারী, আমার গায়ে মাছের আষ্টে গন্ধ, আর আপনি যদি আমার সঙ্গে এই প্রেমের খেলা খেলেন তাহলে আমার কুমারিত্ব নষ্ট হবে, আমার সতীত্ব নষ্ট হবে, আর এই সময়টা দিবালোক, চারিদিকে লোকজন। এবার আপনি ঠিক করুন মুনিবর, আপনি কি করবেন? পরাশর মুনি তাকে আশ্বস্ত করল এবং বলল, শোনো কন্যা, আমি তোমার এই গায়ের মাছের গন্ধ আর থাকবে না, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার গায়ে এখন থেকে পদ্মের সুন্দর গন্ধ আসবে, তোমার নাম হবে পদ্মগন্ধা। আর এই গন্ধ এক যোজন দূর থেকেও এই গন্ধের সৌরভ ভেসে আসবে, তাই তোমার নাম হবে যোজন গন্ধা। আর তুমি বলছো লোকজন, আমি এক্ষুনি মায়ার সৃষ্টি করছি এবং চারিদিকে অন্ধকার হয়ে যাবে, কুয়াশাচ্ছন্ন হয়ে যাবে, আর প্রতিশ্রুতি দিচ্ছি তোমার কুমারিত্ব নষ্ট হবে না, আর তোমার গর্ভে যে সন্তান আসবে সেই সন্তান আগামী দিনে যত পুরাণাদি গ্রন্থ আছে তা সৃষ্টি করবে। সত্য মৎস্যগন্ধা আনন্দিত হলো এবং তার সঙ্গে মিলিত হওয়ার পর যে সন্তানের জন্ম হলো সেই সন্তান আর কেউ না, তিনি হচ্ছে ব্যাসদেব বা বেদব্যাস। আর এই সন্তানের জন্ম হয়েছিল একটি দ্বীপের মধ্যে, তাই নাম হয়েছে দ্বৈপায়ন। আর তার গায়ের রং হচ্ছে কৃষ্ণবর্ণ, তাই তাকে কৃষ্ণ দ্বৈপায়ন বলা হয়। রাধে রাধে। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার আর কমেন্টস